উপস্থিত আমার অভিভাবকবৃন্দ, আমার ছোট ভাই, বন্ধুরা, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ভালোবাসা এবং বড়দের প্রতি আমার প্রণাম। যারা অভিভাবক রয়েছেন আমার প্রণাম গ্রহণ করুন। আমি কোনো রাজনীতিবিদ না, আমি একজন সমাজসেবক। নিজের পরিচয় নিজে দেওয়াটা আর অন্য রকমের হয়ে যায়, তাই আর আমার বিষয়ে আমি কিছু বলবো না। তবে আমি রাজনীতিতে কেন পা দিয়েছি সেই বিষয়ে আমি দুই একটা কথা আর আপনাদের সবার সম্মুখে তুলে ধরব। আমি বাল্যকাল থেকে, এই যে এখানে আছেন আমার কিরণ নাথ, RSS করেন, সবাই জানেন। দাদা গাড়িটা একটু যদি দূরে হয় মনে হয় ভালো হয়, একটু অসুবিধা হয়ে যায়। আমি একজন সমাজসেবক, আর আপনারা সবাই জানেন, আমার মামা পরিচয় করে দিয়েছেন, সমাজের কাজই আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য। যতক্ষণ পর্যন্ত আমার দেহে থাকবে প্রাণ, আমি সমাজ ছাড়া বাঁচতে পারবো না। হয়তো আমার রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, হয়তো আমার শ্বাস বন্ধ হয়ে যাবে। এই যে ভগবান ভোলানাথের মন্দির রয়েছে, ভগবান ভোলানাথের মন্দিরে আর ভোলানাথের ভক্তরা কখনো মিথ্যা কথা বলে না। আপনারা জানেন আমি বজরঙ্গলের ভক্ত, আর বজরঙ্গলের এই যে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম, তার আগ মুহূর্তে আমি বজরঙ্গলের 11টা জেলার দায়িত্ব ছিল। এই দলাই সমষ্টি নয়, বরাকবেলের বিভিন্ন প্রান্তে আর আমি গেছি। সবাই আমাকে খুবই স্নেহ করে। বাবার একটা কথা আমার মনে পড়লো। আমার বাবা আর বলছিলেন একজন প্রান্ত প্রচারক জিকে, অনেক বছর আগের কথা, আমি যদি আমার এই ছেলেকে ঘর থেকে বের করে দেই, সমাজ তাকে হৃদয়ে করে রাখবে। আর বাবার ভবিষ্যৎবাণীটা পূর্ণ হলো। আমি একটা ছোট্ট গ্রামের ছেলে, এই তো আপনাদের কাছের গ্রাম 16 নম্বর বলে, সেই গ্রামের ছেলে আজকে সমস্ত, আর বরাকবেলি থেকে শুরু করে আসামের বিভিন্ন প্রান্তের ফোন আসে, সবাই চিনে আমাকে। আর তা সম্ভব হয়েছে একমাত্র আপনাদের ভালোবাসা, আশীর্বাদ। আপনাদের আশীর্বাদ ছাড়া আমি হয়তো কাজ করতে পারতাম না। আমার এত ভালো লাগে যখন মায়েদেরকে দেখি, হয়তো অনেক মায়েরা জানে না যে ওনার ছেলে কি করে। আর যদি প্রত্যেক মায়েরা জানতো তাহলে গর্ব করে বলতো, হ্যাঁ এটা আমার ছেলে। আজকের দিনে আমার চোখে জোর এই জন্য আসছে, কারণ আমি বিভিন্ন জায়গাতে গেছি, আর মায়েদেরকে বলা হচ্ছে যদি নির্দল প্রার্থী হিসাবে যে অমলেন্দু দাস দাঁড়িয়েছে তার সমর্থন করা হয়, তাহলে অরুণোদয় আর বিভিন্ন ভাতা কেটে দেবে। আমি আপনাদেরকে স্পষ্ট বলছি, অরুণোদয় কোনো ব্যক্তির দ্বারা, কোনো মন্ত্রীর দ্বারা কাটা হয় না। আপনারা তথ্য সংগ্রহ করুন, এটা অনলাইনের মাধ্যমে হয়। এবং মোদীজি উপরে বসে আছেন, যে মোদীজির আদর্শ অনুসরণ করে অমলেন্দু দাস মাঠে নেমেছে। বিজেপির আদর্শ হয়েছে প্রথমে রাষ্ট্র, তারপর দল, তারপর ব্যক্তি, কিন্তু আমার ধলাই বিজেপির হয়েছে প্রথম ব্যক্তি, তাও পরিমল শুক্লবৈদ্য। আমি মিডিয়ার মাধ্যমে বারংবার পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের নাম নিচ্ছি। যদি ওনার সেই ক্ষমতা থাকতো যে ছোট ছেলে আজকে চ্যালেঞ্জ করছে, তাহলে নিশ্চয় আমার মুখোমুখি করতেন। পরিমলদার আর পায়ের নিচে জমি সরে গেছে, উনি সামনাসামনি করা ওনার পক্ষে সম্ভব না। উনি আপন তাপন শুরু করে দিয়েছেন।
উনি বলেছেন উনি নাকি গাছ লাগিয়েছেন। আমি বলতে চাই আপনাদের মাধ্যমে আপনাদের কাছে পরিমল শুক্লবৈদ্য মহাশয় আসবেন, লিখে রাখুন কথাটি। আর পরিমল শুক্লবৈদ্য মহাশয় যদি না আসেন, ওনার সাঙ্গ পাঙ্গ আসবেন। ভারতীয় জনতা পার্টির আর এমএলএ থেকে শুরু করে এমপি থেকে শুরু করে বড় বড় নেতা কেউ না কেউ আপনাদের কাছে আসবে, এই জায়গাতে আসবে। কারণ কি জানেন, অমরেন্দ্রর সাথে সংগ্রাম হচ্ছে। এটা আমি সংগ্রাম শুধু বলতে হবে না, একটা মহা সংগ্রাম চলছে। অমরেন্দ্র 27টা জিবিতে আর এমএলএ নেতা অবশিষ্ট রয়েছেন আমাদের মামা হিমন্ত বিশ্ব শর্মা, উনিও এসে গেছেন। একা অমরেন্দ্র লড়াই করেছে। এই যে বাবারা বসে আছেন, আপনারা নিশ্চয় জানেন, আপনাদের কাছ থেকে আমি শুনেছি, শিখতে পেরেছি। আমার বাবা আমাকে মহাভারতের কাহিনী বলতেন, আর ওই সময় মহাভারতের যুদ্ধে রথী মহারথী ছিলেন কৃপাচার্য, দ্রোণাচার্য থেকে শুরু করে বিশাল যোদ্ধারা ছিলেন, কিন্তু অধর্মের পথ বেছে নিয়েছিলেন, যার জন্য পরাজিত হতে হয়েছিল। ধৃতরাষ্ট্র জানত যে ওনার পুত্ররা অধর্মের পথ বেছে নিয়েছে, কিন্তু সেই যে গদির লোক ওনাকে আর উনি সামলাতে পারেননি, তাই সাইলেন্ট থাকলেন, চুপ থাকলেন। এই ধরনের ধরাই বিজেপি যে যিনি ধৃতরাষ্ট্র আছেন, উনি প্রথমে খুব ভালো জানতেন, উনি একজন আদর্শ শিক্ষক, কিন্তু ভূমিকা ধৃতরাষ্ট্র পালন করছেন। উনি জানতেন ওনার সাঙ্গপাঙ্গরা যারা গতদিনে আলু পেঁয়াজ বিক্রি করেছিল রাস্তার মধ্যে খোঁজখবর নেবেন, অমরেন্দ্র দাস ভুল বলছে না। আজকের দিনে কোটিপতি আরবপতি হওয়ার স্বপ্ন দেখছে। আমার সভাতে মায়েরা আসলে অরুণোদয় কেটে দেবে। এখানে নরসিংপুর ব্লকের একজন কর্মরত মহিলা, ওনার আওয়াজ রেকর্ডিং একটা ভাইরাল হয়েছে যে বিজেপির সভাতে আসতে হবে, সমস্ত কাজ ছেড়ে দিয়ে, না হলে বিভিন্ন প্রকল্প থেকে বাইরে যেতে হবে। আরে যত সময় অমরেন্দ্র জীবিত আছে, বলে দিচ্ছি আপনাদের মাধ্যমে, বলে দেবেন ওইসব লোকদেরকে, বলে দেবেন ওইসব নেতাদেরকে, যতক্ষণ পর্যন্ত অমরেন্দ্র দেহে প্রাণ আছে, একজন মহিলারও কোন অরুণোদয় তথা বিভিন্ন প্রকল্প কিছু করতে পারবে না। কারণ সামনে অমরেন্দ্র দাঁড়িয়েছে। এই সংগ্রাম শুধু নয়, মহাসংগ্রামে অমরেন্দ্র মাঠে নেমেছে, একজন স্বয়ং সেবক, নিজের ইচ্ছে মতো সমাজের কাজ করছে। কেউ আমাকে পাঠায়নি সমাজের কাজ করার জন্য, আমার চরিত্রের মধ্যে আমি সেবক। বুঝতে পারছেন না, আমার আগে আছে কিছু, না পিছিয়ে আছে, আর আছে সর্বত্র শুধু সমাজের ভালোবাসা আশীর্বাদ। আর সমাজের ভালোবাসা আশীর্বাদ নিয়ে মাঠে নেমেছি। চিন্তা করুন সে কি করতে পারে। আরে অনেকে আমাকে প্রাণের ভয় দেখাচ্ছে, ওরা জানে না আমি বজরঙ্গ করতাম। এই হাত দেখছেন না, হাতের মুঠায় মৃত্যুকে রেখে আমি চলাফেরা করেছি। অনেক মায়েদের আশীর্বাদ আছে, বোনদের আশীর্বাদ আছে, আর বোনদের আশীর্বাদটা হয়তো এই যে রাখি পরায় না, রাখি পূর্ণিমার দিনে রাখি পরানো হয়, বোনদের যে রাখিগুলা এই শরীরের ভিতরে, চামড়ার ভিতরে আছে। ভারতবর্ষের প্রত্যেক বোনের রাখি আমার চামড়ার ভিতরে আছে। মনে রাখবেন, রাখির মর্যাদা রাখবো। আমি যতক্ষণ পর্যন্ত জীবিত আছি, ততক্ষণ পর্যন্ত আমার মা বোনের উপর অত্যাচার কেউ করার ক্ষমতা থাকবে না। কারণ সামনে অমরেন্দ্র আছে, সংগ্রাম করবে। আমি রাজনীতিতে থাকি না থাকি সেটা আলাদা কথা নয়, আমি সমাজ থেকে দূরে থাকবো না, আর সমাজের স্বার্থে যা করণীয় করব। গত পরশুদিনে একটা হোয়াইট কালারের স্করপিও আমার পিছে পিছে যাচ্ছিল। আমি দুয়ার বন্ধে আর প্রোগ্রাম শেষ করে আসার সময় আবার আরে ভয় দেখানো হচ্ছে। কাকে ভয় দেখাচ্ছে বুঝতেই পারছে না। স্বয়ং বজরংবলীর আর ভক্ত বজরংবলী ভগবান রামের আদর্শ অনুসরণ করছেন। মাতা সীতা যখন, ভগবান রামচন্দ্র যখন নিজের ঘর অযোধ্যায় ফিরছিলেন, তখন মাতা সীতা যে মতি, সেই মতির মালা দিয়েছিলেন, মনে আছে সেই কাহিনী। হনুমানজির দাঁত দিয়ে কামড় মেরে আর টুকরো করে দিয়েছেন। তখন মাতা সীতা ভাবলেন
আরে এত ভালোবাসা দিচ্ছি, এত মহামূল্যবান আমি জিনিস দিচ্ছি, তারপরে কেন কামড় মেরে ভেঙে দিল? ভগবান রামচন্দ্র বুঝতে পারলেন যে হীরেমতি অমলেন্দুর কাছেও কিছু নয়, বজরংবলীর কাছেও কিছু নয়। কারণ বজরংবলী উনার সেই প্রভুকে স্মরণ করে কাজ করছে। আজকের দিনে অমলেন্দু দাসের কাছে এই ধরনের কোন লোভ লালচ নেই। অমলেন্দু দাসের কাছে এই যে ভালোবাসা আছে, সমাজের প্রতি ভালোবাসা, মা ভারতীর প্রতি শ্রদ্ধা, নেশা হয়ে গেছে। জানেন, অনেক সময় দেখেছি আর ছেলেরা আর সন্ধ্যার সময় হলে দোকানে চলে যায়, একটা অন্য রকমের নেশা। আরে 1-2 ঘন্টার নেশা। আরে আমার কাছে যে নেশা আছে এটা আজীবনের, মৃত্যুর আগ পর্যন্ত সেই নেশা ছুটবে না। সেই নেশাটি হচ্ছে সমাজের সাথে কাজ করা, সমাজকে আপন করে নেওয়া। তাই এই যে পরিমল বাবু যে কাজ করছেন না, প্রত্যেকটা জিপির এমএলএ নেতা বড় বড় ইনোভা নিয়ে ঘুরছে, এক একজন ব্যক্তিকে ধরছে আর চেষ্টা করছে তাকে কিভাবে ডাইভার্ট করা যায়। আমি আপনাদেরকে বলছি, আমার যারা কার্যকর্তা, যারা অমলেন্দু দাসকে চিনে নিয়েছে, যারা অমলেন্দু দাসকে নিজের হৃদয়ে ভরে নিয়েছে, তাদেরকে কেউ টাকা দিয়ে কিনতে পারবে না। এটাই তো আমার গর্ব, আর কি প্রয়োজন আছে আমার? আরে যেসব মায়েরা আর আমাকে নিজের ছেলে মনে করে নিয়েছে, বাবারা ছেলে মনে করে নিয়েছে, তারা কি টাকার কাছে বিক্রি হবে? বললে অনেক কিছু বলার আছে, কিন্তু বিশেষ কিছু বলবো না। কারণ এই যে পরিমল বাবুর পায়ের তলার মাটি সরে গেছে। কালকে আমি যখন পানিপড়া বাজারে এই ধরনের মাইক্রোফোন ধরে কথা বলছিলাম, আর বিজেপির অ্যানাউন্সমেন্টের গাড়িটা বারংবার আমাকে ডিস্টার্ব করছিল, যাতে আমার সাউন্ডটা মানুষের কাছে পৌঁছায় না। আরে আমার হৃদয়টা মানুষের কাছে পৌঁছে গেছে, সাউন্ড দিয়ে কি করবে? সাউন্ডের প্রয়োজন নেই। অমলেন্দুর হৃদয়ে সমস্ত জনগণের বাস, আর সমস্ত জনগণের বাস হৃদয়ে অমলেন্দুর নিবাস। এর চেয়ে আর কি হতে পারে? তাই আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, মায়েদের কাছে, মায়েরা আছেন, আপনারা নিশ্চয় এসএইচজি করেন, নিশ্চয় করেন, ভয় করবেন না। ভয়ের আগে অমলেন্দু দাঁড়িয়েছে, স্পষ্ট কথা। শুধু একটা বার ফোন করবেন, লাল করে ঢুকাতে সময় লাগবে না। আরে সরকার যার থাকো, ভারতের সংবিধান মেনে চলি, আইন মেনে চলি, লড়াই করার ক্ষমতা আছে, প্রতিবাদ করার ক্ষমতা আছে। সেই ছেলেকে যদি আপনারা আর আজকের দিনে সমর্থন না করেন খুলিয়াম ভাবে, তাহলে মনে রাখবেন যেভাবে 200 বছর আগে ইংরেজ আমাদেরকে গোলাম বানিয়েছিল, পরিমল শুক্লবৈদ্যের নোংরা রাজনীতি আমাদেরকে গোলাম বানিয়ে দেবে। তাই জাগুন, উঠুন। এই যে বাইরে থেকে বহিরাগত যে লোককে আনা হয়েছে, সে কি আপনাদেরকে মা বলে ডাকবে? বলুন না, প্রশ্ন করছে আপনাদেরকে, বাইরে থেকে যে লোকটা আনা হয়েছে সে কি আপনাকে বাবা বলে ডাকবে? বাইরে থেকে যে লোকটা এসছে আপনাদের কি ভাই বলে আপন করে নেবে? কখনোই না। আরে বাইরে থেকে যে লোকটি এসছে সে কি শালগঙ্গা পাড়ের অলিগলি জানা থাকবে এই জায়গাতে ভোলানাথের মন্দির আছে, মন্দিরের কি করতে হবে সেটা কি করতে পারবে? না। এটা তো পরিমল বাবু ভারতীয় জনতা পার্টির যে পদ্মফুল প্রতীক চিহ্ন দেখেছেন, উনার লালচ এসে গেছে, উনার পেট মোটা হয়ে গেছে। উনি ভাবছেন 35 বছরের রাজত্ব আমাকে তো দিল্লি পাঠিয়ে দিয়েছে, আর মায়েদের কাছে বলবেন এসে, মাই গো, আমারে তো আপনারা 35 বছর সেবা করার সুযোগ দিলা, আর আমারে তো দিল্লিতে আপনারা পাঠাইলা, আমি ওখানে গিয়া কিচ্ছু একটা আপনারা লাগিয়ে করবো, দিল্লি তো গুজরাট। আর দিল্লি যে এত গরম পরিমল বাবুর এটা জানাও আছে, দিল্লি গরম পরিমল বাবুর বড় জানাও আছে, কিন্তু তারপরেও কইবা মাই গো 35 বছর সেবা করার সুযোগ দিলা। আর ওই যে আমার কিনারও যে আছেন নেহার বাবু, তাই জানাইনি একজন উকিল, হ্যাঁ, তাই ভালো একজন উকিল। আর তাকে যদি আপনারা ভোট দেন, একটা বছর সেবা করার সুযোগ দেন, আর সব দিক দিয়ে সাহায্য করবা, আর তো বিপদে আপদে তাইও দেখবা।
এই ধরনের বক্তব্য দিতে আসবেন পরিমল বাবু। তাই সাবধান, এই ধরনের ভারতবাদী মানুষদের কে চিনুন। যে ব্যক্তি 11 জন প্রার্থী থাকা সত্ত্বেও যে ব্যক্তি একটা প্রার্থী আর লোকেল থেকে চয়ন করতে পারেনি, কারণ আর কি বলে বিজেপিরা বলে যে মনমোহন সিংকে সোনিয়া গান্ধী আর রিমোট কন্ট্রোল দিয়ে চালাচ্ছে, বলছে না ভারতীয় জনতা পার্টি বলে। আমি বলবো এই যে নিহার বাবুকে কতজন রিমোট দিয়ে চালাবে? একজন হচ্ছে পরিমল বাবু, আর একজন হচ্ছে ধলাই। দুই ব্যক্তি বড় খতরনাক, দিল্লি পর্যন্ত ওনাদের সুনাম জানেন তো, সর্বাধিক থেকে দিল্লি পর্যন্ত সুনাম। আহা, যখন প্রধানমন্ত্রী আবাস একজন পেয়ে থাকে তখন ওনাদের হার্ডওয়্যার থেকে আর জিনিস আনতেই হবে জিএসটি। এটা কিরকম সম্ভব বলুন? সব দিক দিয়ে টাকা টাকা টাকা। আলু পেঁয়াজ বিক্রি করছিল, আমার বয়োজ্যেষ্ঠ লোকদের কাছ থেকে শুনেছি, আজ কোটিপতি আরবপতি হওয়ার স্বপ্ন দেখছে, আরবপতি হওয়ার সিস্টেম করছে। তাই বলছি বাস্তব সত্য এটা, একটা কথা আপনারা ফেলতে পারবেন না। কারণ ধলাই সমষ্টিতে এই যে পরিমল শুক্লবৈদ্য বাবুর, আর এইরকম মাইক্রোফোন নিয়ে বলছিলাম পরিমল শুক্লবৈদ্য জিন্দাবাদ, পরিমল শুক্লবৈদ্য জিন্দাবাদ। বছরের পয়লা বৈশাখের প্রথম দিনে ওনার চরণ স্পর্শ করার জন্য যেতাম। ওনার মিসেস যে ওনাকে বৌদি নয় মার মতো শ্রদ্ধা করতাম, বসতাম কিনারে, উনি মাছ কাটতেন পয়লা বৈশাখের ফিশারির বড় বড় মাছ। কতটা ফিশারি আছেন জানেন তো? হ্যাঁ, বড় বড় মাছ। সেই ফিশারি মাছটা কাটতেন, কিন্তু জানতাম না যে এতটা ফিশারি ওনাদের আছে। মাছটা কাটার পর বৌদির সাথে গল্প করতাম, তারপরে এক টেবিলে বসে ভাত খেতাম, কিন্তু পরিমল বাবু বলছেন আমাকে চিনেন না। আরে ওই পরিমল বাবুর জন্য মঞ্চে বসে হিন্দুত্ববাদী নেতা বলে পরিচয় দিয়ে লড়াই করেছি। ওনার লাগানো টি শার্ট, এই তো পানিগড়ের একজন বুথ প্রেসিডেন্ট রয়েছে, ওর টি শার্ট এরকম ছিঁড়ে দিয়েছে, তার কারণ এটা পরিমল বাবুর ছবি ছিল বলে। আজকের দিনে ওই ছেলেটাকে রুকনি বাগান থেকে বাঁচিয়ে আমি এনেছি। আজকের দিনে পরিমল বাবু বলছেন আমাকে চিনেনি না। আশ্চর্য ব্যাপার। আরে চিনবেন না কিরকম? ধলাই সমষ্টি এতজন অভিভাবক থাকা সত্ত্বেও আর প্রমাণ করে দিয়েছে আমার অভিভাবক নাকি যোগ্য সন্তান জন্ম দিতে পারেননি, তাই তো উনি বাইরে থেকে এনেছেন। তাই সমস্ত মায়েদেরকে বলবো, আপনারা উজাড় করে ভোটটা দিন। ভোটটা আমার যে প্রতীক চিহ্ন রয়েছে মা সরস্বতীর বাদ্যযন্ত্র বিনা প্রতীক চিহ্ন, সেই বিনা প্রতীক চিহ্ন উজাড় করে ভোট দিন। আমি বলছিলাম এক জায়গাতে, দাদা ভোটটা দিবা? আমরা দাদা আমরা এমনি মানে বিজেপিকে আমরা এমনি দিব, এমনি বুঝছি, একদম বাস্তব কথা বইতে খাসা ভাষা বইতে কিরকম লাগে। দাদা আমরা এমনি মানে বিজেপি ব্যানারের নিচে না গেলে অরুণোদয় কেটে দেবে, রাস্তাঘাটে গুন্ডাগিরি করে টার্গেট করে নেবে। আমি বলছি ওপেনলি আসুন না মাঠে। আরে বজরং বলির যে ভক্ত আছে সামনে আছে, কারা ক্ষমতা আছে নাকি? কারোর ক্ষমতা নেই। আপনারা কি বিশ্বাস করছেন না আমাকে? লাভ জিহাদ থেকে শুরু করে লেন জিহাদ আর সমস্ত কিছুর ভূমিকা পালন করছিলাম। আজকের দিনে আমার সাথে সমস্ত মুসলমান সমাজ আছে। আজকের দিনে বলছে মুসলমান সমাজ যে একটা ব্যক্তি পেয়েছি অন্যায়ের প্রতিবাদকারী, যে কখনো ধর্মবিরোধী কথা বলে না, সে সবসময় অন্যায়ের বিরোধ করে। বলার অনেক আছে। আমি মায়েদেরকে আরেকটি প্রশ্ন করব। এই যে সাংসদ পরিমল বাবু যখন দাঁড়িয়েছিলেন এমপি, আর তখন বুথ প্রেসিডেন্ট, শক্তি কেন্দ্র প্রমুখ থেকে শুরু করে সবাই আর হাতে মোটা মোটা ফর্ম এই ধরনের ধরে নিয়ে যাচ্ছিল। কোথায় যাচ্ছে? প্রত্যেকের ঘরে ঘরে অরুণোদয় সবাই পাবে। বুঝতে পারছেন তো? ধনী গরিবের কোনো প্রশ্নই নাই, যোগ্য অযোগ্যের কোনো প্রশ্নই নাই, অরুণোদয় সবাই পাবে। এই যে আগের অরুণোদয়ের কথা বলছি না, কিন্তু
এমপি পরিমল বাবু যখন দাঁড়িয়েছিলেন, এসএসজি মায়েদেরকে বিরাট বিরাট সভা হয়েছিল। যাদের মিসেস মাস্টার, যাদের স্বামী মাস্টার, কেউ মিসেসও মাস্টার, সেও লাইনে দাঁড়িয়ে গেছে, কারণ অরুণোদয় পেয়ে যাবে, সবাই পাবে। আমি মায়েদেরকে বলবো, আপনারা কি সেই অরুণোদয় পেয়েছেন? আরে ছাড়ানো অরুণোদয়ের কথা, পুরানো হয়ে গেছে। আপনারা সবাই গাছ লাগিয়েছেন, লাগিয়েছেন না? সেই গাছে কি 10,000 টাকা ধরেছে? ভাবুন না, একবার ভাবুন। আগামী 2026-এ, এখন তো পারবেন না, 2026-এ এখন অ্যানাউন্সমেন্ট করে দেবেন, প্রত্যেক গাছের 1,000 টাকা করে প্রথম কিস্তি ঢুকবে, তার পরবর্তীতে আরো ঢুকবে। আরে বাদ দেন এইসব নোংরা রাজনীতিকে। তারা এখান থেকে ধরাই থেকে ভারতীয় জনতা পার্টির অবৈধতার বিরুদ্ধে নয়, এই ধরাই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আছে। একটা বার যদি আপনারা আমাদের 1 বছরের জন্য আমাকে যদি ভোট দেন, আমি ধরাই নোংরা রাজনীতি আর জোর থেকে স্বচ্ছ ভারত অভিযানের মতো জোর থেকে শেষ করে দেব। সেই ক্ষমতা অমরেন্দ্র দাস, আপনাদের ছেলে, আপনাদের ভাই ক্ষমতা রাখে। পরিমল বাবু বলেছেন আর উনি গাছ লাগিয়েছেন। এই যে গাছ সম্বন্ধে একটা রচনা হয়ে গেছে। আমরা আগের দিনে যখন পড়াশোনা করতাম, একটা বিষয় নিয়ে রচনা লিখতাম, জানেন তো, সবাই কিন্তু লিখেছি। এখন একটা রচনা এসে গেছে, পরিমল বাবু বলেছেন গাছ লাগিয়েছে। আরে ওই পরিমল বাবুকে বলতে চাই, হে পরিমল বাবু, এই যে ধলাই বিজেপি যখন করতো না, মানুষ যখন বিজেপি করতো, তখন বুকটা অনেক বড় করে আর বিজেপি করতে হতো। সঙ্গের স্বয়ংসেবক, যারা কোর সেবক, এই যে এখানে রয়েছেন পিছে কিরণনাথ, উনিও সঙ্গের স্বয়ংসেবক। জিজ্ঞেস করবেন আপনারা ওনাকে গিয়ে। আপনাদের মধ্যে আরো অনেকজন রয়েছেন, আমার হয়তো পরিচয় নেই। কত কষ্টে বিজেপি করেছেন। বিজেপি করতে গেলে আর খেরো করে লুকাইয়া করতে লাগতো। বিজেপি করতে গেলে আর জেলে যেতে হতো। বিজেপি করতে গেলে গুলি খেতে হতো। এই ধরনের বিজেপি করে আর বিজেপির জন্ম দিয়েছে আমাদের ওখানকার মানুষ। আর উনি বলছেন উনি গাছ লাগিয়েছে। আর উনি তো গাছ লাগানোর ক্ষমতাই নেই, বাগান সাজানোর ক্ষমতাই নেই। ওনাকে তো চৌকিদার হিসাবে দেওয়া হয়েছিল, আজকে উনি মালিক হতে চাইছেন। ইংরেজের গোলামি সহ্য করেছে, বীর পুরুষরা মাঠে নেমে ইংরেজকে বিতাড়িত করেছে ভারতবর্ষ থেকে। আজকের দিনে আপনাদেরকে এগিয়ে আসতে হবে এবং পরিমল শুক্লবৈদ্যের এই নোংরা রাজনীতিকে জোর থেকে মিটিয়ে দিতে হবে। এটাই প্রতিজ্ঞা করা প্রয়োজন আছে আজকের দিনে। ভুলে গেছেন সেই বলিদানের কথা। ধলাইতে আর বিজেপিকে আনার জন্য, বিজেপি কর্মীদের সুরক্ষার জন্য, এই যে ধলাই 2 ব্যক্তিকে সুরক্ষার জন্য এক ব্যক্তি বলিদান হয়েছে, তার নাম হচ্ছে স্বপন পাল। স্বপন পাল মার্ডারের কাহিনী আমরা ভালো জানি। স্বপন পালের স্ত্রী এখনো ধাউ ধাউ করে কান্না করছেন। ওই দিন আমি মার কাছ থেকে আশীর্বাদ নিয়ে গেছিলাম, বলছিলাম, হে মা, আমি এমএলএ পদে দাঁড়িয়েছি, আশীর্বাদ করুন। আপনাকে যে বিজেপি অপমান করেছে, আপনার কাছ থেকে আপনার স্বামীকে কেড়ে নিয়েছে, আজ পর্যন্ত ওই পরিমল বাবু যখন বিধায়ক হয়েছিলেন, ওনার স্বামীর বলিদানের ফলে তখন ওনার ঘরে গিয়েছেন। আজ পর্যন্ত পরিমল বাবু 35 বছরের রাজত্বকালে উনি সেই ঘর ভুলে গেছেন। ওনার ছেলে পল বলে গতকালকে আমাকে ফোন যুগে বলেছে, আরে লজ্জা থাকা উচিত পরিমল বাবুর। নোংরামি কথা বলার আগে, অহংকার ভরা ভাষণ দেওয়ার আগে চিন্তা করা উচিত যে আমি কি করলাম সমাজের জন্য। আমি আমার পেটটা ভরে নিলাম, 1.5 বছর সময় রয়ে গেল, আর আমি নিহার বাবুকে দিয়ে রিমোট কন্ট্রোল চালালাম, সমস্ত লুটে পুটে খেলাম। এই চিন্তাধারা নিয়ে মাঠে নেমেছে পরিমল বাবু। ভারতীয় জনতা
সময় হেমনে দিয়ে দিন। বলার অনেক ছিল, আর বেশি বললে এখানেই সমস্ত সময় চলে যাবে, তাই আমাকে যেতে হবে। পরিমল বাবু সবকিছু ভুলে গেছে। এই যে স্বপন পাল বলিদানের পরে যে র্যালি হয়েছে, র্যালিতে শিবনারায়ণ পরি গুলি খেয়েছিল এবং মৃত্যুবরণ করতে হয়েছিল। ওই শিবনারায়ণ পরি ছেলে সুদীপ পরি আমার বন্ধু কান্না করছে, বলছে লাইফের মধ্যে, হে পরিমল বাবু, তোমার নোংরা রাজনীতি তুমি ছেড়ে দাও, আমার বাবা নিয়ে তুমি রাজনীতি করবে না পরিমল বাবু। লজ্জা নেই ওই পরিমল বাবুর? এখনো পর্যন্ত সমাজের সামনে আসছেন। আরে লজ্জা থাকা উচিত, দিল্লিতে চলে যাওয়া উচিত। এই জায়গাতে আপনার কোনো স্থান নেই পরিমল বাবু, কারণ আপনি কারোর আশা পূরণ করতে পারেননি। অমিত শাহ দিয়ে এসেছিলেন দোলাইতে, এই যে বলিদান যারা দিয়েছিল তাদেরকে বলছিল তোমাদের চাকরি হবে, দিয়েছেন ফিশারি ডিপার্টমেন্টের চাকরি। আরে বিনা ফান্ডে ফিশারি ডিপার্টমেন্ট ডুবে গেল। পরিমল বাবু মিনিস্টার ছিলেন ফিশারি ডিপার্টমেন্টের, 3 মাস 17 দিনের বেতন দেওয়ার ওনার ক্ষমতা হয়নি। একটাবার জিজ্ঞেস করেননি ওইসব ছেলেরা কি বেতন পেয়ে গেছে? আর পরিমল বাবু বড় বড় কথা বলছেন। আজকে দিনে এই যে যারা আছেন আপনাদের সবার সম্মুখে বলবেন পরিমল বাবুকে, যদি ক্ষমতা থাকে অমরেন্দ্রর সাথে এই কথার জবাব দেওয়ার জন্য রেডি হতে পারবেন না জবাব দিতে, কারণ ওনার মাথা উল্টা পাল্টা ঘুরছে। আমার তো আরো অনেক বয়স্ক লোক আছেন যারা চলাফেরা করতে পারছেন না, আমাকে বলছেন বাবা তুমি জিতবে। অনেক বিজেপি কর্মী সমর্থকরা আমাকে বলছে দাদা আপনার বিজয় অনিবার্য। সেই বিজয়কে বিশাল আকারের জয় বানানোর জন্য আজকের দিনে আমি এই ভোলানাথের এবং ধোলাই বিজেপির কমল প্রতীক চিহ্নকে এই ধোলাই থেকে দূরে তাড়িয়ে দিন, এটাই আমি অনুরোধ করছি আপনাদের সবার কাছে। আর বিশেষ কিছু বলবো না, আমি শুধু আশীর্বাদ চাই আপনাদের। আমাকে যেখানে গেছি ওই জায়গাতে আর সবাই আমাকে যৎসামান্য সাহায্য করছে। এই বারান্দাতে যখন দাঁড়িয়েছি আর কয়েকজন মায়েরা ভাইয়েরা বাবারা এসে আমাকে অর্থ দিয়ে সাহায্য করছেন, এর চেয়ে পূর্ণ কাজ আর কি হতে পারে? আমি মনে করি আমার মা বাবা হয়তো ভালো কাজ করেছিলেন, যার ফল আজকের দিনে আমি পাচ্ছি। আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমার কাছে অমূল্য সম্পদ। আমার আর কিছুর প্রয়োজন নেই। যখন ঘর থেকে বের হই না সকালবেলা আর একটুখানি ভাত খাই, তখন আমার চোখে জল আসে, এইভাবে জল আসে যে আমার সঙ্গে যারা রয়েছেন তাদেরকে আমি কিভাবে পূজন করাবো। আপনাদের আশীর্বাদ আর ভালোবাসার ফলে আর ওরা খেতে পারছে। ওরা বলছে না দাদা আমার খিদে লেগেছে, আরে ভুলে যাই এই যে সিকিউরিটি এসছেন ওনাকে আমি একটু ভোজন করাবো, ভুলে যাই। রাত্রিবেলা খিদায় শরীরের অবস্থাটা কিরকম হয় যখন দেখি, তখন মনে করি আরে কি এক রাজনীতিতে, নোংরা রাজনীতিতে পা দিয়েছি এবং আমার যারা সঙ্গে আছেন ওদেরকে আমি ভোজন দিতে পারছি না। তাই আসুন, আমার চোখের জলকে বিফলে যেতে দেবেন না। আসুন, এগিয়ে আসুন এবং পরিমল শুক্লবৈদ্যর এই নোংরা রাজনীতিকে জল থেকে শেষ করার জন্য আমাকে শক্তি প্রদান করুন, কারণ আমার এই জীবন শুধুমাত্রই আপনাদের জন্য, আর কারোর জন্য নয়। এই জীবন সমস্ত সমাজের জন্য। আমার জীবন বাঁচানোর দায়িত্ব আপনাদের সবার। আর বিশেষ বন্ধুরা ক্ষমা করবেন, অনেক বলে দিচ্ছি, চোখে জল আসতো না। আমি কোনো পেশাদারি রাজনীতিবিদ না, আমি রাজনীতি করে আমার পরিবার চালাবো, আমার পেট ভরবো এরকম লোক না। আজকের দিনে আমি বলছি আমি রাষ্ট্রবাদী সরকারের সমর্থনে আছি, মোদীজির সমর্থনে আছি, তবে ধলাই বিজেপির সমর্থনে নয়। ধলাই বিজেপি যতক্ষণ এই নোংরা বিজেপি চালাবে অমরেন্দ্রের সাথে লড়াই করতে হবে। আর এই লড়াই যতক্ষণ অমরেন্দ্র বেঁচে থাকবে, আজকের দিনে চ্যালেঞ্জ করে বলছি, শুধু 27টা জীবিত এমএলএ মন্ত্রী নয়, 27,000 নামিয়ে দিন, স্বয়ং হিমন্ত বিশ্ব শর্মা জিকে নামিয়ে দিন। আমি জিজ্ঞেস করবো ওই মামাকে, সবাই তো মামা বলে রাখে, আপনি কি জবাব দিতে পারবেন হিমন্ত মামা? আপনার ধলাইতে কি চলছে? কি ধলাইতে বিজেপি আদর্শ অনুসরণ করছে? ধলাই বিজেপি কি প্রথম রাষ্ট্র, তারপর দল, তারপর ব্যক্তি মানছে, না আপনার পরিমল শুক্লবৈদ্যর সেই ব্যক্তিত্ব মানছে? চরিত্র কি আছে ভুলে গেছেন মামা। তাই মামা দেখেছি এমনিতে না, মার ভাই মামা, সবাই মামা বলে ডাকে, হৃদয় থেকে সবাই মামা ডাকে।
দুপাটি উনার পয়সা দিয়ে এনে দিয়েছেন যে আশীর্বাদ নিয়ে যাও এই সাঙ্গ বাবারের কান্তিগ্রামের মন্দির থেকে, যাতে বাবা আমরা একটা বলবো আমাদের গুরু আপনারা সব পরিমাণ করা উচিত বাসন সুবিধা আছে মানে লোকেদের মন্ত্র বিদ্যা চলে সমান হয় না ও